মোহাম্মদ ইউনূস সহ যত উপদেষ্টা ছিলেন তাদের দেশত্যাগের বিরুদ্ধে আইনি নোটিশ জারি করেছেন একজন আইনজীবী। এখন এই যে হামে এত শিশুর মৃত্যু হচ্ছে তাই নিয়ে খুব হইচই হচ্ছিল। তারপরে আমি কিছু ডকুমেন্ট পাই, সেই ডকুমেন্টের ভিত্তিতে আমি একটা ভিডিও করেছিলাম। ভিডিও করে আমি অভিযোগ করেছিলাম যে 128 কোটি টাকা একটা বেসরকারি ওষুধ কোম্পানি থেকে উনি ঘুষ নিয়েছিলেন এবং সেই টাকার ভাগ প্রত্যেকে পেয়েছিল, রাজনৈতিক দলগুলো। আরো সব টাকার ভাগ তো পেয়েছি, এটা তার মধ্যে এটা। তারপরে আপনাদের দেশে খুব হইচই শুরু হয়ে গেল যে ডক্টর ইউনূস এরকম বেসরকারি প্রতিষ্ঠানকে দিয়ে এরকম বিপদে ফেলে দিয়েছে শিশুদের। মানে এদের দেশত্যাগ করা তো আগেই বন্ধ করা উচিত ছিল। আমাদের এই যে তারেক রহমান, তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ রয়েছে, আজকে তো আমাদের খলিলুর রহমান, আপনাদের খলিলুর রহমান আজকে আসছেন, তাকে সমস্ত প্রশ্নমালার সম্মুখীন হতে হবেন। তিনি তীরবিদ্ধ হবেন, পুরো প্রশ্ন মানে বিদ্ধ হবেন। এই প্রশ্নও তাকে করা হবে যে কিসের ভিত্তিতে তাকে জাপান যেতে দেওয়া হলো, যখন ওই 10টি পয়েন্টের মধ্যে একটি পয়েন্টে ছিল ইউনূস সহ উপদেষ্টাদের কাউকে দেশত্যাগ করতে দেওয়া হবে না। তাহলে আপনারা দিলেন কি করে? জাপান সফর উনি করে এলেন কি করে? তো যাই হোক, এখন যেটা হয়েছে, আমি দুপুরে ওই ভিডিওটা করব, জয়শঙ্করের ভিডিওটা আমি দুপুরবেলা করব 1:30টার সময়। তো এখন যেটা হয়েছে, এই সমস্ত আইনি নোটিশ সমস্ত বিভাগীয় সচিবদের সমস্ত জানিয়ে দেওয়া হয়েছে। তাদেরকে বলা হয়েছে 5 দিনের মধ্যে উপযুক্ত পদক্ষেপ নিতে, নাহলে সুপ্রিম কোর্টে আবার তারা হাজির হবে। মানে আইনজীবী, মানে তিনি যেটা করেছেন সেটা হচ্ছে দেশে শিশুদের স্বার্থে করেছেন। আরো আইনজীবীদের এবং দেশপ্রেমিক আইনজীবীদের এই মামলায় সমবেতভাবে এগিয়ে এসে জয়েন্টলি অ্যাপ্লিকেশন করা উচিত। সবাই মিলে চাপ তৈরি করো ইউনূসের উপরে। দেশটাকে ছাড়খাড় করে দিয়েছে, মানে কাকে বাদ দেয়নি। শিশুরা পর্যন্ত তার হাত থেকে নিস্তার পেল না। কত শিশু মারা গিয়েছে এখনো পর্যন্ত তার সঠিক সংখ্যা না আপনারা বলতে পারবেন, আমি তো দূরে থেকে, আমার বলার তো কোনো সম্ভাবনাই নেই। আর সরকার তো চেপেই যাচ্ছে। এই যে আমি এত বড় অভিযোগটা করলাম, ওই মামলা তো করতে পারতেন আমার নামে। আমি তো বলেছিলাম আমার নামে মামলা করবেন, মামলা তো করতে পারতেন। কোন রাজনৈতিক দল, ইউনূস, তার উপদেষ্টারা, কেউ তো আমার বিরুদ্ধে মামলা করলেন না, আর মামলা করার সাহস নেই। বাস গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে জানানোর সাহস নেই। কারণ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যখন আমায় ডেকে পাঠাবে, তখন আমি যখন একের পর এক তথ্যগুলো তাদের সামনে তুলে ধরবো, তখন তারা কিন্তু অবাক হয়ে যাবেন এবং সঙ্গে সঙ্গে গলাটা টিপে ধরবে বাংলাদেশের। সেটা ওনারা জানেন। ওনারা জানেন বলেই ওনারা ওই মামলার ফাঁদে পা দিচ্ছেন না। এখন করুন না একটা মামলা আমার নাম, আমি তো ওপেন চ্যালেঞ্জ করছি, আমার নামে মামলা করুন। আমার কথার উপরে ভিত্তি করে তো আপনাকে এত কথা শুনতে হচ্ছে, মামলা খেতে হচ্ছে। আপনি আমার বিরুদ্ধে মামলা করুন, যে এই মানুষটার মিথ্যে প্রচারণার জন্য আজকে আমাকে ভুগতে হচ্ছে। করার সাহস নেই আপনার, কারণ কেউ আপনার হাতে ওই বাংলাদেশে সেফ ছিল না। এই শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত, বৃদ্ধা থেকে একদম তরুণী পর্যন্ত কেউ সেফ ছিল না। মবের জনক আপনি, আর আপনার ওই যে আসিফ নজরুল, আর আপনার যে পোস্টার বয় আছে না,
ডাস্টবিন শফিকুল ইসলাম না শফিকুল আলম, নাম তো সালা আমি ভুলে যাই। এদের নাম মনে রাখার মতো রুচিও হয় না। একটা ভালো মানুষ হয় তার নাম মনে রাখা যায়, এদের নাম কি মনে রাখবো? ডাস্টবিন শফিকই ঠিক আছে। এই সহ যতগুলো আছে, বিশেষ করে ওই যে স্বরাষ্ট্র উপদেষ্টা সেটা হচ্ছে মহাবজ্জাত রেজওয়ানা হাসান, মহাবজ্জাত ফারুকি নামের একজন আছে, সেটাও মহাবজ্জাত। এরকম বিভিন্ন লোকের নামে সমস্ত অভিযোগ করা হয়েছে, তারা যেন দেশ ত্যাগ করতে না পারেন। এর মধ্যে 2-4 জন কিন্তু ভেঙে পড়েছে ইতিমধ্যে হাওয়া হয়ে গেছে। এখন দেখা যাক এই মামলা 4-5 দিনের মধ্যে এই সচিবালয় কনসার্ন সচিবরা কি ব্যবস্থা নেন। যদি ব্যবস্থা না নেন তাহলে পরে আইনজীবী তো আবার কোর্টে, সুপ্রিম কোর্টে যাবেন। এবং আমার অনুরোধ, দেশপ্রেমিক যত আপনারা আইনজীবী আছেন তারা একজোট বাঁধুন, এবং প্রত্যেকের ঘরে শিশু আছে, যারা বয়স্ক, তাদের ঘরে নাতি রয়েছে, নাতনি রয়েছে, তাদের কথা ভেবে, তাদের ভবিষ্যতের কথা ভেবে, যাতে এই পাপ কাজ আর যেন কেউ না করতে পারে, শিশুদের জীবন নিয়ে যাতে আর কেউ না খেলতে পারে, তার জন্য আপনাদের সবাইকে এগিয়ে এসে এই শয়তানের বিরুদ্ধে, এই শয়তানদের বিরুদ্ধে আপনাদের একজোট হয়ে লড়াই করতে হবে। আমার মনে হয় আমার এই অ্যাপিল আপনারা সবাইকে একটু হলেও নাড়া দেবে এবং আপনারা সেই মতো ব্যবস্থা করবেন। তবে ডক্টর ইউনূস যে ফাঁসবেন, একদিন না একদিন যে কোনো ভাবে ফাঁসবেন, সেটা বহু আগে থেকে আমি বলে আসছি। তার শেষ দিন হবে অত্যন্ত করুণ। মনে করুন, আমি প্রথম থেকে বলছি, যারা তার শেষ দিন হবে অত্যন্ত করুণ, এবং তাকে ওই জেল প্রকোষ্ঠে কাটাতে হবে, এবং অবশেষে তার কঠিনতম শাস্তি হবে, সেটা হচ্ছে, যাই হোক, কঠিনতম শাস্তি হবে আপনাদের সংবিধানে যেটা আছে, দেশবিদ্রোহ বিরোধী কার্যকলাপ, যেমন সংবিধান ভাঙার যে ষড়যন্ত্র উনি করেছিলেন, তার জন্য তার যে শাস্তি, সেই শাস্তি তাকে পেতেই হবে। এর থেকে তার মুক্তি নেই। আপনারা মিলিয়ে নেবেন। অনেকদিন আগে আমি বলেছিলাম, আপনারা হয়তো ভাবছেন যে আমি হয়তো বাজে কথা বলেছিলাম, কিন্তু আমি কিন্তু বুঝেছিলাম যে যে জিনিস উনি করছেন সেই জিনিস থেকে পার পাবেন না। ক্ষমতা একদিন অন্যের কাছে ছিল, আজকে আপনার কাছে আছে, দেখুন আরেকদিন অন্যের কাছে চলে যাবে। ক্ষমতা চিরস্থায়ী হয় না। আপনি পাপ কাজ করবেন তো পাপ কাজের উপযুক্ত ফল আপনি পাবেন। সবাই ভালো থাকবেন। দর্শক, গতকালকে আমি একটা ভিডিও করেছিলাম যে বাংলাদেশের ডিজিএফআই প্রধান তিনি পাকিস্তান ভিজিট করেছেন এবং সেদিকে কড়া নজর রাখছে দিল্লি। আজকে আমার কথাটি একেবারে অক্ষরে অক্ষরে সেটাই ছাপা হয়েছে আমাদের কাগজে। তার হঠাৎই পাকিস্তান ভিজিট কেন? এখন সে তো খবরাখবর যা হচ্ছে হচ্ছে। এখন গতকালকে আমাদের এখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম সভা ছিল, নির্বাচনী সভা উত্তরবঙ্গে। সেখানে প্রচুর লোক হয়েছে, মানে লোকের জনসমুদ্র যাকে বলে, লোক হয়েছে। তারপরে আর একটা খবর আছে, সেটা হচ্ছে গতকাল থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 15 দিনের জন্য বাংলায় অবস্থান করবেন টানা। কালকে এই মিটিং, জনসভাটা হবার পর সিআরপিএফ এর গেস্ট হাউসে অমিত শাহ এবং প্রধানমন্ত্রী সঙ্গে ছিলেন অজিত দোভাল এবং সেনাধ্যক্ষরা। তাদের একটি 1.5 ঘন্টার মিটিং হয়, যদিও সেই মিটিং এর কোনো খবর নেই। পুরো জিনিসটা
একদম ভেতরে ভেতরে হচ্ছে। আমি আপনাদের আর একটা ছবি দেখাই। ছবিটা হচ্ছে এই যে কমব্যাট ভেহিকেলের সারি সারি কমব্যাট ভেহিকেল। এই কমব্যাট ভেহিকেল সেনার কোথায় ছিল? এরা ছিল সব কাশ্মীরে। যখন সন্ত্রাস দমন অভিযান চলছিল, সমস্ত কাশ্মীরে চলছিল। তলায় অদ্ভুতভাবে লেখা হচ্ছে এখানে, বিধানসভা নির্বাচন জন্য অসম পশ্চিমবঙ্গের দিকে রওনা হওয়ার আগে রবিবার নিরাপত্তা বাহিনীর জওয়ানেরা রওনা হয়েছেন আধা সামরিক বাহিনীর সমস্ত গাড়ি নিয়ে। কি যুদ্ধক্ষেত্রে চলেছে, হল্লা চলেছে যুদ্ধে। আমি ধরে নিলাম নির্বাচনে প্রচুর সংঘর্ষ হলো, হয় আমাদের এখানে আকছার। এই 70 সাল থেকে শুরু হয়েছে, এখনো পর্যন্ত হচ্ছে। আজ পর্যন্ত কোন নির্বাচনে কমব্যাট ফোর্সের গাড়ি কিন্তু দেখা যায়নি। এটা বিশেষ করে সন্ত্রাস দমনের জন্য এই গাড়িগুলো ব্যবহার করা। এগুলো একেবারে পূর্ণাঙ্গ সুরক্ষিত, তলায় মাইন মারলেও কিছু হবে না, আপনি যে গুলি চালালেও কিছু হবে না, বোম ফেললেও কিছু হবে না, ছোটখাটো মিসাইল ফেললেও কিছু হবে না। গাড়ি গাড়ির মতো চলবে, তার টায়ারও ভাঙবে না, বড় জোর বাম্প পড়বে, এই বোন বাদার নিয়ে সর্বত্র দিয়ে চলে যাবে। এতদিন ওখানে সাঁজোয়া বাহিনী ছিল, এবার এখানে আপনার এই কমব্যাট ফোর্সের গাড়ি যাচ্ছে। প্রশ্ন তো উঠবেই, কেন? অথচ বলা হচ্ছে নির্বাচনের জন্য। নির্বাচনে কি, এখানে তো নির্বাচন আগেও হয়েছে, কখনো তো সেনা নামেনি নির্বাচনে, কোনোদিন নামেনি। 92 সালে যখন রাম মন্দির যখন ভাঙা হয়েছিল, সেই সময় আমাদের এখানে সেনা নেমেছিল কলকাতা শহরে। কলকাতা কেন, ভারতবর্ষের বিভিন্ন শহরে সেনা নামানো হয়েছিল, এত দাঙ্গা হয়েছিল। কিন্তু এই কমব্যাট ফোর্স এর গাড়ি এই যে নর্থ বেঙ্গল যাচ্ছে আর আসাম যাচ্ছে দেখে আমার, আর ওই আপনার পাকিস্তানের ওই হুমকি, প্রথমে বলল যে আমরা দিল্লি আর মুম্বাইতে ফেলবো, যেটা তো অনেক দূর হয়ে যাবে, ফেলা যাবে না। তাও বললো কলকাতায় ফেলবো, এ বললো তাদের স্বরাষ্ট্রমন্ত্রী। তো স্বরাষ্ট্রমন্ত্রী বলার পর আমি দেখলাম যে দূরত্ব কতটা। আপনি যদি এয়ার ডিস্টেন্স ধরেন, করাচি থেকে কলকাতার দূরত্ব হচ্ছে 1700 কিলোমিটার, আর লাহোর থেকে দূরত্ব হচ্ছে প্রায় 2200 কিলোমিটার। যারা সীমান্ত পার হতে পারে না প্লেন নিয়ে, সে আধা ভারতবর্ষ ঢুকবে কি করে? তাহলে আর একটা দিক কোথায় আছে? তাহলে যেহেতু আমাদের পাকিস্তানের সেনা প্রধান, ডিজিএফআই প্রধান, তিনি যেহেতু গেছিলেন, সুতরাং আন্দাজ করা হতে পারে তাহলে কি পূর্ব দিক দিয়ে আক্রমণটা করবে। তার মানে 80-100 কিলোমিটারের রেঞ্জের মধ্যে পড়ে গেল, তাহলে আমি 2200 কিলোমিটার তো আমার টপকাতে হলো না, 1700 কিলোমিটার আমার টপকাতে হলো না, যুদ্ধটা সহজ হয়ে গেল। আর অস্ত্র শস্ত্র যা পাঠানোর, সেটা ইউনুস আমলে আগেই জাহাজে করে পাঠিয়ে দেওয়া হয়েছে। তারপর আরো কি কি এসছে না এসছে আমরা তো তার খবর রাখি না। এটা আমার আন্দাজ, আমি বলছি না, আমি কোন রকম মানে আগাম আপনাদের কোনো বার্তা দিচ্ছি আমি বলছি না, আমি শুধু ঘটনাগুলোকে মেলাচ্ছি। নির্বাচন কি সন্ত্রাসবাদীদের সঙ্গে ভারতের নির্বাচন হচ্ছে, যে সেখানে কমব্যাট ফোর্সের গাড়ি লাগাতে হবে? এমনি সেনা নামলেই হাওয়া হয়ে যাবে, দেখলে সেনার কাপড় দেখলে প্যান্ট ভিজে হয়ে যাবে, কারণ তাদের যা চেহারা। সেখানে কমব্যাট ফোর্সের গাড়ি কেন? তাহলে কি বন বাঁধার ডিঙিয়ে কোথাও যেতে হবে? আর যাচ্ছে কোথায়? যাচ্ছে উত্তরবঙ্গ এবং আসাম। তাহলে কি ইনভেডের পরিকল্পনা আছে, যেটা অনেক দিন আগে হয়েছিল? কারণ প্ল্যান এ 27 মার্চ 2024
ট্রাম্পের জন্য ফেল করেছে। দ্বিতীয় প্ল্যান কি ছিল? তারেক রহমানকে গদিতে বসিয়ে তাকে দিয়ে শেখ হাসিনাকে ফেরানো, আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়ার এটা ছিল, সেটা ফেল করলো। তাহলে থার্ড অপশন যেটা পুরো রইল এবং একমাত্র অপশন, সেটা হচ্ছে অ্যাকশনে যাও। এখন আমেরিকা ব্যস্ত, ইসরায়েল ব্যস্ত, ইরান ব্যস্ত, পাকিস্তানের মাথা খারাপ হয়ে রয়েছে। সে তো ভাবছে যে আমায় হামলা করুক, তাহলে আমাকে সৌদি আরব আর $2.3 মিলিয়ন যেটা আমায় দিয়েছিল, বিলিয়ন ডলার, $2.3 বিলিয়ন যেটা আমায় দিয়েছিল, যেটা আমি বলেছি 17 তারিখে ফেরত দেবো, সেটা আমার ফেরত দিতে হবে না। আমি বলবো নিজেই আমি আক্রান্ত। প্রাণপণে চাইছে যে ভারত অ্যাটাক করুক। তাহলে ভারত অ্যাটাক করার জন্য কি দরকার? উস্কানি দরকার। উস্কানিটা কোথা থেকে আসবে? উস্কানিটা আসতে পারে, এটা আমার ধারণা, আসতে পারে বাংলাদেশের মাটি থেকে। আর বাংলাদেশের মাটি থেকে যদি, যে মাটি থেকে আসবে, আর পেছনে যদি পাকিস্তান থাকে, তাহলে পাকিস্তান মরবে। আমি বলেছিলাম না, সিঁদুর হবে আর ইঁদুর হবে। আর এখানে হবে, ওখানে হলে সিঁদুর, এখানে হলে ইঁদুর। যে কোনো একটা কিছু হয়তো হলেও হতে পারে। তবে ঘটনা প্রবাহ যেদিকে যাচ্ছে, আমি এখনই কোনো মন্তব্য করব না, কোনোটাকে কিন্তু আমার মানে এই ধরে নেবেন না যে আমি একেবারে সমস্ত জেনে বুঝে একেবারে অভিজ্ঞ হয়ে আপনাকে বলছি, খোঁজ খবর নিয়ে বলছি। কাগজে যা বেরিয়েছে, ছবি যা দেখা যাচ্ছে, তাতে তার উপর নির্ভর করে আমি আপনাদেরকে বললাম। এই ছবি আর এই হচ্ছে খবর, আমি যে গতকালকে বলেছিলাম। তাহলে এই ছবি আর খবর আপনাদের কি বলে দেয়? এটা কি সাধারণ কোনো ব্যাপার? কাশ্মীরে আপনারা দেখেছেন এই উগ্রপন্থীদের ব্যবহার করা হতো। কাশ্মীরে এখানে উগ্রপন্থী নেই, এখানে এখানে আছে ভোটে ঝামেলা করার জন্য লোক আছে। তাহলে পরে কমব্যাট ফোর্সের গাড়ি যাবে কেন? সেখানে কি মাইন পাতা আছে? সেখানে AK-47 চালাবে? সেখানে মিসাইল চালাবে? তা তো নয়। এই প্রশ্নগুলো আমার মনে উকি ঝুঁকি মারছে, আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখন দেখা যাক ভবিষ্যতে কি হয়। তবে অমিত শাহ এখানে বসে থাকা 15 দিন এবং প্রধানমন্ত্রীর সঙ্গে 3 সেনানায়কের এবং স্বরাষ্ট্রমন্ত্রী অজিত দোভালের সঙ্গে বৈঠক, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা কাগজে এক লাইনও ছাপা হয়নি। সবাই ভালো থাকবেন।